তো আমরা আজকে যেহেতু বিগিনিং এর অঙ্ক করব, লিজের বিগিনিং এর অঙ্কটা, তাহলে বিগিনিং আগে কিন্তু আমাকে বুঝতে হবে অঙ্কটা পড়ে যেটা বিগিনিং কিনা সেটা বোঝার ওয়েটা কি। অঙ্কটা বিগিনিং কিনা সেটা বোঝার ওয়ে হচ্ছে দুইটা, দুইটা না একটাই। অঙ্কের ভিতরে ডিরেক্টলি কোথাও আপনাকে লেখা থাকবে পেইড ইন অ্যাডভান্স এবং বিগিনিং অফ দ্য ইয়ার, এই দুইটা কথা বলা থাকবে। আবারও বলছি, অঙ্কের মধ্যে পেইড ইন অ্যাডভান্স এবং বিগিনিং অফ দ্য ইয়ার এই দুইটা কথা অঙ্কে বলা থাকে, অথবা অন্যভাবে একটু থাকতে পারে। কেমন? শুধু পেইড ইন অ্যাডভান্স এই কথাটা লেখা থাকতে পারে, কিন্তু অঙ্কের মধ্যে দুই জায়গায় লেখা থাকতে হবে, মানে টোটাল অঙ্কের মধ্যে দুইবার লেখা থাকতে হবে। অথবা বিগিনিং অফ দ্য ইয়ার এই কথাটাও লেখা থাকতে পারে, কিন্তু এটাও আপনাকে দুইবার লেখা থাকতে হবে। অথবা পেইড ইন অ্যাডভান্স এটা একবার থাকতে পারে, লিজ বিগিনিং অফ দ্য ইয়ার এটা একবার। শর্ট কথা বা মূল কথা যেটা, যে পেইড ইন অ্যাডভান্স এবং বিগিনিং অফ দ্য ইয়ার যেভাবেই থাক না কেন, টোটাল অঙ্কের মধ্যে কয় জায়গায় উল্লেখ থাকতে হবে বা কয়বার লেখা থাকতে হবে? দুইবার। দুইবার। হুম। যদি দুইবার লেখা থাকে তাহলে বুঝবো সেই অঙ্কটা আমাকে কোন নিয়মে করতে হবে, বিগিনিং। আর যদি এই দুইটা কথা বলা না থাকে বা এই ওয়ার্ড গুলো উল্লেখ করা না থাকে, দেন তাহলে আমাকে বুঝতে হবে সেটা এন্ডিং, যেটা আমরা গত ক্লাসে শেষ করে ফেলছি। ভাই তাহলে গত একবার কি ক্লাসে থাকে? এই ব্যাখ্যাটা এখন থাকে, একবারও অবশ্যই থাকে, কিন্তু এই ব্যাখ্যাটা আমি এখন আপনাকে দিব না, কারণ একবার থাকবে, এই ব্যাখ্যাটা দিতে গেলে আপনি অঙ্ক এটা পেঁচা ফেলতে পারেন। এই জন্য আগে আমাকে আমরা বিগিনিং এই দুইবার থেকে এটা শিখে নেই, তারপর দেন ওই একবার থাকে ওই ব্যাখ্যাটা আপনাকে পরে দিই, ঠিক আছে? ওটা আজকে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে যদি অঙ্কের মধ্যে পেইড ইন অ্যাডভান্স এবং বিগিনিং অফ দ্য ইয়ার এই দুইটা কথাটা দুইবার উল্লেখ থাকে, দুই জায়গায় উল্লেখ থাকে অঙ্কটা, সেক্ষেত্রে আমাকে এটা বিগিনিং এর নিয়ম ফলো করতে হবে। আর যদি উল্লেখ করা না থাকে, টোটালি উল্লেখ করা না থাকে, তখন সেটা আমাকে এন্ডিং এর নিয়ম ফলো করতে হবে। সবাই এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই কথাটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে। এবার আসেন, আমি 11 নম্বর অঙ্কটা পড়তেছি, পড়লে তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কোন নিয়মে অঙ্কটা করতে হবে। দেখেন, আপনাকে বলছে এক্সওয়াইজেড বিল্ডার্স লিমিটেড, এক্সওয়াইজেড বিল্ডার্স লিমিটেড নিড টু অ্যাকোয়ার দ্য ইউজ অফ এ ক্রেন। বলছে এক্সওয়াইজেড বিল্ডার্স লিমিটেড এর একটা ক্রেন প্রয়োজন ফর দেয়ার কনস্ট্রাকশন বিজনেস, মানে তাদের যে বিজনেসটা আছে সেই বিজনেসের জন্য একটা কি ক্রেন প্রয়োজন। এন্ড আর কনসিডার বাইং অর লিজিং এ ক্রেন, এন্ড তারা করতেছে, তারা এই ক্রেনটা কি করবে, তারা চিন্তা ভাবনা করতেছে এই ক্রেনটা তারা ক্রয় বা লিজ করতে পারে। তারপরে লেখা আছে দ্য ক্রেন কস্ট টাকা 10 লাখ। এই যে কস্ট নামে যে মানটা আছে 10 লাখ, বলুন তো এটাকে কি বলা হয়? আমরা আগেই বলছি কস্ট নামে যে মানটা থাকবে সেটাকে কি বলা হয়? ভাই প্রেজেন্ট হলো। প্রেজেন্ট ভ্যালু বা সংক্ষিপ্ত বলা হয় পিবি। সো লিজের মধ্যে যে অঙ্কগুলো থাকবে, যে তথ্যগুলো থাকবে, লিজের যে অঙ্ক তথ্যগুলো থাকবে, তথ্যের মধ্যে কস্ট বা প্রাইস নামে যে মানটা থাকবে সেটাকে বলা হবে পিভি। তাহলে এখানে পিভির মানটা আছে 10 লাখ। এন্ড ইজ সাবজেক্ট টু দ্য স্ট্রেট লাইন মেথড অর ডেপ্রিসিয়েশন, মানে এখানে ডেপ্রিসিয়েশন আমাকে স্ট্রেট লাইন মেথডে করতে হবে, নর্মাল যে মেথডটা আমরা করি সেই মেথড এখানে ব্যবহার করতে হবে। টু এ জিরো স্যালভেজ ভ্যালু, এখানে কিন্তু কোনো স্যালভেজ ভ্যালু নাই, বলা হয়েছে টু এ জিরো স্যালভেজ ভ্যালু, মানে এখানে স্যালভেজ ভ্যালুটা হবে জিরো। এট দ্য এন্ড অফ দ্য 5 ইয়ার্স, মেয়াদ আছে কয় বছর এখানে বলুন তো? 5 বছর। 5 বছর। এরপরে বলেছে দেখেন ইন কন্ট্রাস্ট, এরপর লেখা আছে কি ইন কন্ট্রাস্ট দ্য লিজ রেন্ট ইজ টাকা 2,20,000। ইন কন্ট্রাস্ট দ্য লিজ রেন্ট ইজ টাকা 2,20,000, বলতে পারেন এই যে লিজ রেন্ট বা লিজ নামে যে টাকাটা আছে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটাকে কি বলা হয়? লিজ ইনস্টল। হ্যালো, সরি, শুনতে পাচ্ছেন? জি ভাই। তাহলে এখানে বলা আছে ইন কন্ট্রাস্ট দ্য লিজ রেন্ট ইজ টাকা 2,20,000, এখানে বলছে লিজ রেন্টটা দেওয়া আছে কত? 2,20,000। আমাদের কথা ছিল যে লিজ নামে যে মানটা থাকবে সেটাকে বলা হবে লিজ ইনস্টলমেন্ট। তাহলে এখানে কিন্তু লিজ ইনস্টলমেন্ট আছে কত? 2,20,000।
পার ইয়ার, প্রতি বছর। এইখানে দেখেন সুন্দর করে লেখা আছে টু বি পেইড ইন অ্যাডভান্স। তাহলে অলরেডি কিন্তু আমরা একটা কথা লেখা পেয়ে গেলাম, টু বি পেইড ইন অ্যাডভান্স লেখাটা পেয়ে গেলাম, ইচ অফ দ্য 5 ইয়ার্স, মেয়াদে প্রতি 5 বছরের জন্য। এবার বলছে এক্সওয়াইজেড বিল্ডার্স লিমিটেড ক্যান রেজ ডেপ্ট এট 14%। এক্সওয়াইজেড বিল্ডার্স লিমিটেড ক্যান রেজ ডেপ্ট এট 14%। ডেপ্ট বা পার্সেন্টেজ যেটা থাক না কেন, আমি ডেপ্ট বা ব্রোয়িং রেট বা ইন্টারেস্ট রেট এগুলোকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর আর এর মান। এখানে হচ্ছে আর এর মান, তাহলে আর এর মানটা হচ্ছে কত পার্সেন্ট? 14%। ওকে, এবার ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে আর এর মানটা 14%, ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, প্রতিটা কিস্তি দেওয়া আছে। ইস ইনস্টলমেন্ট ডিউ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, প্রতিটা কিস্তি আমাকে কখন দেওয়া হচ্ছে? বছরের শুরুতে দেওয়া আছে, বিগিন প্রতিটা কিস্তি বছরের শুরুতে দেওয়া হচ্ছে। এখন দেখেন, একটু আগে আমাদের উপরে কিন্তু লেখা ছিল পেইড ইন অ্যাডভান্স, লেখা আছে না? একটু আগে উপরে লেখা আছে না পেইড জি, ইন অ্যাডভান্স? আর নিচে আবার এখানে আবার কি বিগিনিং লেখা অফ আছে? দ্য ইয়ার। বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে অঙ্কের ভিতরে কিন্তু পেইড ইন অ্যাডভান্সও পাইছি, এবার বিগিনিং অফ দ্য ইয়ার পাইছি। পেইড ইন অ্যাডভান্সও পাইছি এবং বিগিনিং অফ দ্য, দুটো কথাই কিন্তু পাইছি। যেহেতু আমার দুইটা কথা এখানে আছে, পেইড ইন অ্যাডভান্সও আছে আবার বিগিনিং অফ দ্য ইয়ার, দুটো কথা আছে, তাহলে বলুন তো অঙ্কটা কোন নিয়মে আসবে? বিগিনিং অফ হ্যাঁ। দ্য ইয়ার। তাহলে এরকম যদি কোনো অঙ্কের মধ্যে আপনাকে লেখা থাকে পেইড ইন অ্যাডভান্সও লেখা থাকে এবং বিগিনিং অফ দ্য ইয়ার, যদি দুইটা ওয়ার্ডই অঙ্কে উল্লেখ থাকে, দেন তাহলে অঙ্কটাকে আমাকে কোন ফরম্যাটে করতে হবে? বিগিনিং এর ফরম্যাটে করতে হবে। এটুকু কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া, ওই রেন্ট, লেস রেন্টের একটু একটু বলেন, ওই সময় কথা আসছিল না নেটওয়ার্কের জন্য। কথা হচ্ছে যে অঙ্কে যদি লিজ রেন্ট নামে যদি কোনো মানটা থাকে, যদি লিজ রেন্ট নামে বা লিজ পেমেন্ট বা লিজ চার্জ, লিজ নামে যে মানটা থাকবে সেটাকে বলা হয় লিজ ইনস্টলমেন্ট, এটা বলছিলাম। এই যে লিজ রেন্ট 2,20,000, ওটাকে বলা হবে লিজ ইনস্টলমেন্টের মান। ও আচ্ছা, ঠিক আছে। এরপর তারপরে লাস্টে দিয়ে আছে দেখেন, দ্য কোম্পানি ইজ এ 50% ট্যাক্স রেট, মানে এখানে টিআর এর মান যেটা সেটা কত পার্সেন্ট আছে? 50% আছে। লাস্টে বলছে শুড ইট লিজার বাই দ্য ক্রেন, মানে আমাকে এটা কমেন্ট করতে হবে সেটা। এখন এই অঙ্কটা গতদিনের আর এই অঙ্কদের মধ্যে একই নিয়মের অঙ্ক, সব তথ্য একই রকম, শুধু এখানে চেঞ্জ একটাই, গতদিন অঙ্কটা ছিল এন্ডিং, আজকে অঙ্কটা কি? বিগিনিং। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে বিগিনিং বললে, দেখেন খেয়াল করেন, বিগিনিং বললে আপনি তো ভাবতেছেন অঙ্কটা ফুললি পরিবর্তন না, এখানে ছোটখাটো পরিবর্তন আছে। এন্ডিং আর বিগিনিং এর অঙ্কের সাথে খুব বেশি কিন্তু ডিফারেন্স না, কিছু কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স গুলো আপনাকে ক্রিয়েট করতে হবে। না, আপনাকে বুঝতে হবে এন্ডিং এর নিয়মটা কিভাবে করছি, সেটা তো আমরা সবাই পারি। বিগিনিং এর অঙ্কটা বা বিগিনিং বললে কোন ফরম্যাটে আসতে হবে অঙ্কটা বা কোন নিয়মে আসতে হবে, সেটা আমাকে একটু বুঝতে হবে। তাহলে অঙ্কটা কি পড়ে বুঝতে পারছেন যে বিগিনিং, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? অঙ্ক পড়ে যে বিগিনিং এর অঙ্ক, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এবার প্রথম কাজ হচ্ছে গিভেন দ্যাট, আপনাকে দেখেন গিভেন দ্যাটের যে তথ্যগুলো সেগুলো আপনি লিখলে, এখানে গিভেন দ্যাটে একটা তথ্য মিসিং আছে, ওই যে লিজ ইনস্টলমেন্ট, এই তথ্যটা এখানে লেখা নেই, আপনারা চাইলে একটু লিখে নিতে পারবেন। টিভির মানটা আছে, আর এর মান আছে, এন আছে, ট্যাক্স রেট টিআর আছে, আর এখানে লিজ ইনস্টলমেন্টটা দেওয়া নেই, ওটা আপনারা গিভেন দ্যাট একটু লিখে নেন। ওকে, তাহলে গিভেন দ্যাট হয়ে গেলে এবার আমরা স্টেপ এই ওয়ানে যাবো। নিচে আমাদের এখন এ দেওয়া থাকে কেন? ওই এর মানটা বের করতে হয়, সেটাই এখানে স্টেপ ওয়ান, এখানে এটা দিবেন না, ঠিক আছে? আপনারা এই এ দেওয়ার কোনো যুক্তি নাই, প্রয়োজন নাই এখানে, তো এ করা যাবে না গেছে। এখানে আপনারা তাই তাহলে এখানে ওরা এ মানে কি বোঝাতে চায়? ইনস্টলমেন্ট বের করতে হবে, তাই ওটা বাদ দেন, ওটা আমি কেটে দিচ্ছি, আপনাকে ওই নাই মনে করেন অঙ্কে নাই। তাহলে এবার আমরা স্টেপ ওয়ানে যাবো। আচ্ছা, স্টেপ ওয়ানে আমাকে কি বের করতে হয়? স্টেপ ওয়ানে বের করতে হয় কি? ইনস্টলমেন্ট অ্যামাউন্ট বের করতে হয় না? জি। স্টেপ ওয়ানে আমাকে কি বের করতে হয়? স্টেপ ওয়ান, এই যে দেখেন প্রথমে আমরা উপরে হেডিং দিচ্ছি ফর অ্যানুয়াল পার্সেপশন, যেহেতু আমাকে ইনস্টলমেন্ট। প্রথমে পার্সেপশন করতে হবে। পার্সেপশনে কিন্তু কয়টা স্টেপ হয়? 6টা স্টেপ। এখানে প্রথম স্টেপে কোথায়? ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। এখন আসেন এই স্টেপে পরিবর্তন হতো কটা, আপনি যখন এন্ডিং আর বিগিনিং, এখন দুটো অঙ্কের পরিবর্তনটা কথা সেটা বুঝেন। স্টেপ ওয়ানে পরিবর্তন কি বুঝতে পারছেন? 1 + আর শুধু হ্যাঁ, এক্সট্রা শুধু এর লাস্টে সাথে। এসে ওয়ান প্লাস আর আসছে, এইটুকু হচ্ছে পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। এখন এইটুকুই খেয়াল করে ভালো করে দেখেন। কোন পেজে ভর্তি হচ্ছে?
আচ্ছা, 1 নম্বরটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? 1 নম্বর রেকর্ড নিয়ে, মানে স্টেপ নিয়ে। না ভাইয়া। এবার আসেন স্টেপ টু তে। বলুন তো স্টেপ টু তে আমাদের কি নির্ণয় করতে হয়? স্টেপ টু তে কি বের করতে হয় বলেন? টেবিল করতে হবে। হ্যাঁ, স্টেপ টু তে আমাকে কি করতে হবে? একটা অ্যামোর্টাইজেশন শিডিউল, একটা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, মানে একটা টেবিল করতে হয়। টেবিলে কয়টা কলাম হয় এখানে? 5টা কলম হবে। ছয়টা। 6টা কলম হবে। ছয়টা, ঠিক। এখানেও তাই। স্টেপ টু তে আমাকে দেখেন, এটাও ঠিক তাই। এখানে আমাকে কি একটা টেবিল করতে হবে, সেই টেবিলে দেখেন এন্ডিং আর বিগিনিং এর ক্ষেত্রে একই টেবিল, উপরে নামগুলো একই জিনিস, সবকিছু একই জিনিস, কিন্তু পরিবর্তন একটু আছে টেবিলে। টেবিলটার উপরে নাম সে প্রথমে ইয়ার, তারপরে বিগিনিং লোন, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, ইন্টারেস্ট অ্যামাউন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট, তারপরে লোন আর পেন্ডিং বা এন্ডিং লোন। তো উপরে নাম করে তো কোনো চেঞ্জ নাই, এবং কোন কলামটা কিভাবে বের করতে হবে এটাও কিন্তু কোনো চেঞ্জ নাই, সবকিছু একই জিনিস। এখানে ছোটখাটো একটা ভুল আছে। এখানে ইন্টারেস্ট রেট 8% না, এখানে ইন্টারেস্ট রেট হবে 14%। মানে ভুল করে লেখা আছে, 14% ঠিক করে দিলাম। ওকে। তাহলে এই সব লেখাগুলো নিয়ে কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা কিন্তু খেয়াল করেন, আমরা যখন এন্ডিং এর অঙ্ক করছি তখন বছরটা সবসময়, যেহেতু 5টা বছর ছিল, আমরা কিভাবে বসাতাম এখানে বছরগুলো বলুন তো? 1 থেকে 5 দিতাম না? 1 2 3 4 5 এভাবে দিতাম না? জি। কিন্তু বিগিনিং বললে ভালো করে বুঝবেন, বিগিনিং বললে যে কোনো ছক বা যে কোনো টেবিল সবসময় জিরো দিয়ে শুরু করতে হয়। আবার বলছি, বিগিনিং বললে যে কোনো টেবিল সবসময় আপনাকে জিরো দিয়ে শুরু করতে হবে। এজন্য দেখেন এখানে ইয়ার, বছর সবসময় প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? জিরো দিয়ে। জিরো। এবং যে কয়টা বছর থাকবে, যে কয়টা বছর থেকে একটা কম নিতে হবে, যেমন বছর আছে কয়টা? 5টা। এই জন্য আমরা কত পর্যন্ত নিয়ে রাখছি বলুন তো? 4টা। তাহলে বিগিনিং বলে পরিবর্তনটা কি বুঝতে পারছেন? যে কোনো টেবিল, এটা তো স্টেপ টু, আর সামনে আরেকটা টেবিল, সেটা পরে, আগে স্টেপ টু বুঝে নেন। স্টেপ টু তে এই টেবিলে আপনাকে বছরটা সবসময় কি জিরো দিয়ে শুরু করতে হবে, এবং যে কয়টা বছর একটা কি করতে হবে, আপনাকে কম নিতে হবে। কথা ক্লিয়ার? আপনারা কথা না বললে কিন্তু বিপদে পড়বেন, আপনারা কথা বলেন। থিমটা কি বুঝতে পারছেন? বছরটা সবসময় জিরো দিয়ে শুরু করতে হবে, এবং যে কয়টা বছর একটা কি করতে হবে, কম নিতে হবে। এটা কি জি বুঝতে ভাইয়া, পারছেন যে হ্যাঁ এটা ভাইয়া বুঝতে কিন্তু পারছি। বিগিনিং এর জন্য, এটা কিন্তু বিগিনিং এর জন্য, আর এন্ডিং হলে কিন্তু অ্যাজ ইউজুয়াল 1 থেকে 5 বসাতে হবে। এবার আসেন মান বসানো। মান বসানোটা কোনো প্রবলেম না, যা আগের মতোই সম্পূর্ণ সেম জিনিস, শুধু 0 বছরে একটা খেয়াল করবেন, 4 নম্বর কলমটার নাম কি? ইন্টারেস্ট, এমন না? জি। এখন মাথায় রাখবেন, আমরা যদি কখনো এরকম মনে রাখেন যে আমি যদি কখনো ব্যাংকে যাই বা ব্যাংকের থেকে লোন নিতে যাই, সিম্পল আপনি বলেন, আপনি যদি কখনো ব্যাংকে লোন নিতে যান, ধরে নিন আজকে লোন নিতে গেছেন, 2 লাখ টাকা লোন নিছেন আজকে ব্যাংক থেকে। ব্যাংকে আপনাকে বলবে যে আপনি আজকেই সুদ দিতে হবে, এরকম কথা ব্যাংক বলে, নাকি বছরের শেষে সুদ দিতে হয় বলুন তো? বছরে হ্যাঁ, বছরের শেষে। তার মানে যে কোনো সুদ বা ইন্টারেস্টটা সবসময় বছরের শেষে দিতে হয়। তো জিরো মানে কি, বছরের শুরু নাকি শেষ? বছরের শুরু। এই জন্য 0 বছরে ভুলে মাথায় রাখবেন, 0 বছরে কখনো কি আসবে না, কোনো ইন্টারেস্ট আসবে না, এটাই ফাইনাল। 0 বছরে কখনো ইন্টারেস্ট আসবে না। আপনি যদি কোনো কারণে এই 2 এর উপরে, 10 লাখের উপরে 14% কেটে এখানে বসান 0 বছরে ইন্টারেস্ট, তাহলে কিন্তু অঙ্কটা কি হয়ে যাবে, আপনাকে জিরো হয়ে যাবে। এই জন্য এইটুকু ছিল স্টেপ টু তে পরিবর্তন, যে স্টেপ টুর পরিবর্তন কিন্তু এখানে এন্ডিং এর সাথে বিগিনিং এর পরিবর্তন এটুকুই, যে বছরটা জিরো দিয়ে শুরু করতে হবে, এবং যে কয়টা বছরে একটা কি করতে হবে, আপনাকে কম নিতে হবে, এটা। আর 0 বছরে কখনোর জন্য আপনাকে ইন্টারেস্ট অ্যামাউন্ট, এই রেট বা ইন্টারেস্ট অ্যামাউন্ট, এই মানটা কখনোই আসবে না, কারণ 0 বছরে কখনো সুদ আসে না। এরপরে বাকি যে আর নিয়ম সব, আগে এন্ডিং এ যে নিয়মটা, ওই যে লাস্ট বছর যেটা, সেটা জিরো করতে হবে, সেই নিয়মটা গুলো সম্পূর্ণ সেম, এটার কোনো পরিবর্তন নাই। এখন বলেন স্টেপ টু নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বাকি যারা আছেন ভাইয়া তারা এই যে কারো 5টা ইয়ারের ভিতরে একটা কম নিতে হবে, ওটাকে আমরা প্রথমের তে উপরের নিচের লাস্টের আবার বুঝেন দেবো? বলুন, আবার আবার বলুন, সব মনে ক্লিয়ার করেন বুঝতে পারিনি। পাঁচটা পাঁচটা ইয়ার থাকলো, আমরা ওইখান থেকে একটা কম নেবো বলছেন, তাহলে কি উপরের চারটা নিব ফার্স্টের? আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারিনি, কাইন্ডলি একটু আবার বলবেন। হ্যাঁ, বলতেছি কি, ইয়ার যে মনে করেন 5টা ইয়ার থাকলে একটা কম নিতে বললেন আপনি, তাহলে এখান থেকে যে একটা কম নেবো ওইটাকে আমরা কথা কি লাস্টেরটা শুনতে কম পাচ্ছ? নিব? হ্যাঁ প্রান্ত, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না, আপনি তো কাইন্ডলি আবার বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলেন এবার। এই যে 5টা ইয়ার থেকে একটা ইয়ার আপনি কম নিতে বলছেন, ওইটা আমরা কোনটা কম নিব?
লাস্ট বছরটা সবসময় লাস্ট যেটা থাকবে। আপনাকে মনে করেন যে লাস্ট যেটা থাকবে, 5 থাকলে 4 পর্যন্ত নিতে হবে, 4 থাকলে 3 পর্যন্ত নিতে হবে, 6 থাকলে 5 পর্যন্ত নিতে হবে। মানে 0 থেকে শুরু করে সিরিয়াল দিয়ে লাস্ট যে বছরটা সেটা আপনাকে কম নিতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে স্টেপ 2 নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে বলতে হবে, স্টেপ 2 নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে হবে। নেই ভাইয়া। স্যার ক্লাস কি রেকর্ড করা হয়েছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড চলতেছে। এটা কি ইউটিউবে পাবো, আজকেই পাবো নাকি? আশা করা যায় নিশ্চয়ই মিলন ভাই দিয়ে আজকে পাবেন। আচ্ছা। ওকে, তাহলে আমাদের, হ্যাঁ স্টেপ 2 হয়ে গেল, এবার আমরা স্টেপ 3 তে, বলুন তো স্টেপ 3 তে আমাদের কি করতে হয়? ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, স্টেপ 3 তে আমাকে করতে হবে ডেপ্রিসিয়েশন। এই যে দেখেন স্টেপ 3 তে এই ডেপ্রিসিয়েশন আমরা যা করতাম তাই, স্টেপ 3 তে কোনো পরিবর্তন নেই। দেখেন স্টেপ 1 আর স্টেপ 2 তে কিন্তু পরিবর্তনটা হয়েছে। বিগিনিং বললে স্টেপ 1 এর পরিবর্তন ছিল কি, লাস্টে 1 প্লাস আর, এটা ছিল স্টেপ 1 এর পরিবর্তন এটুকে। আর স্টেপ 2 তে পরিবর্তন কি, বছর বললাম কি দিয়ে শুরু করতে হবে, 0 দিয়ে বছরটা শুরু করতে হবে এবং যে কটা বছরে একটা কি নিতে হবে, কম নিতে হবে 1। আর দ্বিতীয়ত বললাম 0 বছরে কখনো কি ইন্টারেস্ট আসবে না, এটুকু পরিবর্তন ছিল স্টেপ 2 তে। স্টেপ 3 কোনো পরিবর্তন নাই, মানে স্টেপ 3 তে আপনি আগে যা করতেন তাই করবেন, ডেপ্রিসিয়েশন। দেখেন তো স্টেপ 3 নিয়ে কোনো কথা আছে কিনা। স্টেপ 3 নিয়ে কোনো কথা আছে? না ভাইয়া। না ভাই। স্টেপ যে আমরা জানি কি ডেপ্রিসিয়েশন বের করতে হয়, সূত্র কস্ট মানে স্যালভেজেবল ভাগ লাইফ। কস্ট মানে হচ্ছে অঙ্কে যে 10 লাখ সেটা স্যালভেজেবল, যেহেতু অঙ্কে নাই এই জন্য 0, আর লাইফ আছে 5, ভাগ করলে যেটা 2 লাখ সেটা হয়ে গেল। স্টেপ 3 তে কোনো পরিবর্তন নাই। স্টেপ 4 এও এন্ডিং এর সাথে বিগিনিং এর কোনো পরিবর্তন নেই, মানে স্টেপ 4 এ আমরা এন্ডিং এর যে নিয়মটা করতাম বিগিনিং এও একই করতে হবে। এখানে আমাকে পিভি ফ্যাক্টর বের করতে হবে। পিভি ফ্যাক্টর সূত্র দেখেন কি লেখা আছে, ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস টিআর। ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস টিআর মানে কি, আমাকে ইন্টারেস্ট রেটটা দেওয়া আছে কত, 0.14, দিয়ে ইনটু 1 মাইনাস টিআর, একের থেকে ট্যাক্স রেটটা মাইনাস করতে হবে, করে যা হবে তার সাথে ইন্টারেস্ট রেটটা গুণ করতে হবে, করলে হবে 0.07। এটা হলো স্টেপ 4, আর যেটাকে আমরা পিভি ফ্যাক্টর বলি। এবার আসেন স্টেপ 5। স্টেপ 5 আমাকে কি করতে হবে, অ্যানুয়াল পেমেন্ট। স্টেপ 5 আমাকে করতে হবে অ্যানুয়াল পেমেন্ট। অ্যানুয়াল পেমেন্টের সূত্র কি লিখলাম, বললাম যে ইনস্টলমেন্ট প্লাস এমসি। এটা হলো স্টেপ 5 এর সূত্র, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট ইনস্টলমেন্ট প্লাস এমসি। এই ইনস্টলমেন্ট আমরা কোথায় পাচ্ছি, কেউ বলতে পারবেন ইনস্টলমেন্টটা? ওই যে ভাই উপরে ছিল ওইটা। স্টেপ ওয়ানে। উপরে কত, উপরে কত নম্বরে বের করছি আমরা? এক নম্বরে। স্টেপ ওয়ান। হ্যাঁ, 1 নম্বরে। তাহলে অ্যানুয়াল পেমেন্ট ইনস্টলমেন্টটা পাইছিলাম 2,55,521 ছিল, ওর সাথে আমাকে 0 বসাতে হবে। এমসি মানে হচ্ছে মেইনটেনেন্স কস্ট। বলছিলাম যে মেইনটেনেন্স কস্ট অঙ্কে থাকতে পারে আবার কি নাও থাকতে পারে, থাকলে বসাতে হবে, না থাকলে 0, যেহেতু অঙ্কের মধ্যে নাই এই জন্য 0 দিয়ে বসালাম। তাহলে আমাদের কয়টা স্টেপ হয়ে গেল বলুন তো? পাঁচটা। পাঁচটা। এখন কোর্সেন এই যে 5টা স্টেপ করলাম আমরা, আজকে যে নিয়মটা করতেছি সেটা তো বিগিনিং এর, তাই না, নাকি না এন্ডিং এর? লিজের যে অঙ্কটা করতেছি আজকে বিগিনিং। এখন এই বিগিনিং এর থেকে আর এন্ডিং এর সাথে 5টা স্টেপের মধ্যে পরিবর্তন পাইছেন কোন স্টেপে? এক আর দুইয়ে। এক আর দুই। হ্যাঁ, স্টেপ 1 2, বাট স্টেপ 3 4 5 এই তিনটা কিন্তু এন্ডিং এও যায় বিগিনিং এ তাই কোনো পরিবর্তন নেই। স্টেপ 1 এ পরিবর্তন পাইছি, স্টেপ 2 তে পরিবর্তন পাইছি। তাহলে এবার ঠিক বুঝতে পারছেন এই 5টা স্টেপ কি সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে 5টা স্টেপ নিয়ে? না ভাইয়া। এবার আসলে স্টেপ 6 এ। এবার স্টেপ 6 এ আমরা কি করি জানি, স্টেপ 6 এ আমাকে কি করতে হবে, এনসিও অফ সি মানে পিবি অফ এনসিও। স্টেপ 6 এ আমাকে করতে হবে পিবি অফ এনসিও। এখানে একটা টেবিল করতে হয়, টেবিলে কয়টা কলাম হয় মনে আছে? এখানে টেবিলে কলাম ছিল 9, 10টা কলাম হয়। হুম, এবার এই হচ্ছে টেবিল, এখানেও 10টা। দেখেন প্রথমে আছে ইয়ার, তারপরে আছে অ্যানুয়াল পেমেন্ট, এরপর ডেপ্রিসিয়েশন, তারপরে ইন্টারেস্ট, তারপর টোটাল কস্ট, এরপর ট্যাক্স সেভিং, এরপর এনসিও, তারপর পিবি ফ্যাক্টর, পিবিএফ এনসিও। উপরে কলামগুলো যেভাবে যা লেখলেন না যে থিম গুলো, এগুলো সব আগের মতো করে, এটা কোনো পরিবর্তনতা নাই, ঠিক আছে উপরে গুলো। এবার পরিবর্তনটা কোথায় সেটা একটু খেয়াল করেন। আমি একটু আগে বললাম যে যখন আমরা বিগিনিং এর অঙ্কটা করব, যে কোনো টেবিল সবসময় বছরটা কি দিয়ে শুরু করতে হবে, যে কোনো টেবিলের বছর কি দিয়ে শুরু করতে হবে বলুন তো? জিরো দিয়ে। 0। এই জন্য দেখেন এখানে আমরা কিন্তু স্টেপ 2 তে বলছিলাম সেখানে 0 দিয়ে করছিলাম, আর যে কোনো বছর জায়গাটা একটা কম ছিলাম। কিন্তু মনে রাখবেন স্টেপ 5 এ, স্টেপ 5 এ
স্টেপ 5-এ আপনাকে বছরটা জিরো দিয়ে শুরু করতে হবে এবং যে কয়টা বছর প্রত্যেকটা বছরই আপনাকে নিতে হবে, মানে বছর আছে কয়টা, 5টা না? তাহলে আমাকে কিন্তু 5 বার নিতে হবে, 5 মতো নিতে হবে। দেখেন সেটাই সে যে স্টেপ ফাইভ ভাই এই এখানে কিন্তু অ্যানুয়াল পেমেন্টে যে টাকাটা আমরা 2,55,000 পালাম, হুম, এটা জিরোতে কোথায় থেকে পালাম? বুঝি নাই। অ্যানুয়াল পেমেন্টের টাকাটা তো জিরোতে আলাদা দেয়, ওইগুলো সবগুলো একসাথে দিছে এই জন্য জিরোতে দেওয়া হয়েছে, তাই? হ্যাঁ, আপনি মানে অ্যাডভান্স, আপনি কিস্তি এক্সট্রা দিয়ে দিয়েছেন, মানে ডাউন পেমেন্ট দেওয়া হয় না? ওই যে আমরা বলি ঘর ভাড়া, আমি একটু এখানে বলবো ঘর, আমি এখানে একটু কথা বলবো না, আমি এখন ওখানে যাইনি তো, আগে যাওয়ার পরে বলবো। তো দেখেন, থিমটা আগে বছরের ফরম্যাটটাকে একটু খেয়াল করেন তাহলে। এটা কিন্তু স্টেপ 6, স্টেপ 6 বছরটা কি দিয়ে শুরু করতে হবে, জিরো দিয়ে, এবং এখানে দেখেন বছর আপনাকে কত পর্যন্ত নিতে হয়েছে, 5 পর্যন্ত। এখন বলতে পারেন ভাই স্টেপ 2 তে তো একটা কম নিলাম, হ্যাঁ স্টেপ 2 তে বছর জিরো দিয়ে শুরু করে একটা কম নিতে হয়, বাট স্টেপ 6-এ এসে আমাকে বছরটা জিরো দিয়ে শুরু করতে হবে এবং যে কটা বছর, বছরটা জিরো দিয়ে শুরু করতে হবে এবং যে কটা বছর প্রত্যেকটা বছরই আমাকে নিতে হবে, যেন জিরো দিয়ে শুরু করে 5টা বছর 5 বারই নেওয়া হয়েছে। কথা কি ক্লিয়ার সবাই একটু? ওকে। এবার আসেন অ্যানুয়াল পেমেন্ট। অ্যানুয়াল পেমেন্ট কি? এই অ্যানুয়াল পেমেন্ট মানে হচ্ছে কিস্তি। দেখেন আমি অ্যানুয়াল পেমেন্ট মানে একটা ঘর ভাড়া বলি, যে কোনো যে এটা উদাহরণ দেওয়া, যে কোনো একটা ঘর ভাড়া দিয়ে আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যখন কখনো কোনো বাসা ঘর ভাড়া নেন তখন প্রথমে আগে আপনাকে কি করতে হয় বলুন তো? অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না? কারণ কি যে কোনো বাসা উঠতে গেলে আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। সো অ্যাডভান্স পেমেন্ট করার পর আপনি যদি মনে করেন যে মাসে নেমে যাবেন, সেই মাসে কি আপনাকে পেমেন্ট দেওয়া লাগে নাকি লাগে না বলুন তো? ভাইয়া লাগে না। লাগে না। তো এখানে অ্যানুয়াল পেমেন্টটা মানে কিস্তি, মানে অ্যাডভান্স। তো আপনি এখানে অ্যানুয়াল পেমেন্ট মানে আমাদের কিস্তি 0 বছরে দিয়েছি আমরা একটা, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, দেখেন পঞ্চম বছর আমরা ফাঁকা রাখছি, কেন ফাঁকা রাখছি এখানে? দেই নাই কেন? কথা হচ্ছে আমাকে বছর তো 5টা, তো আমি অলরেডি কিস্তি তো 5 বার দিয়ে ফেলছি, তাহলে আমি লাস্টে কেন দিব? কারণ এই লাস্ট বছরের কিস্তিটাই তো আমাকে 0 বছরে আমি অতিরিক্ত অ্যাডভান্স দিয়ে ফেলছি। অ্যাডভান্স মানে কি, বছরের শুরুতে আমি দিয়ে দিচ্ছি, যেটা দেওয়ার কথা ছিল না সেটা দিয়ে ফেলছি, এই জন্য কিন্তু লাস্ট বছরে কি আসবে না, আপনাকে অ্যানুয়াল পেমেন্টটা আসবে না। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আসেন 0 বছরে, এবার একটু খেয়াল করেন, 0 বছরে 3টা জিনিস কখনোই আসবে না, ভালো করে মাথায় রাখেন এটা। 0 বছরে কখনো ডেপ্রিসিয়েশন আসবে না, 0 বছরে কখনো ইন্টারেস্ট অ্যামাউন্ট আসবে না, 0 বছরে কখনো এমসি আসবে না। এমসি এখানে কলাম দেয়া হয়নি, এমসি কই? আরে কাহিনী পাকাইছে। এইখানে 9টা কলাম দিচ্ছে। যাক, এখানে একটা কলাম হবে সেটা দেয়নি, এটা দেওয়া হলো, দিয়ে এটা অনেক না দিলেও চলবে এখানে, কিন্তু কথা হচ্ছে ওটা দিলে ভালো হবে। কারণ কি ওইটা দিবেন, দিয়ে এমসির মানটা এখানে কিন্তু জিরো হয়ে যাবে, কারণ যেহেতু অঙ্কনে দেওয়া হয়নি কেন বলুন তো, এমসির মানটা জিরো আছে এই জন্য। এখন মনে রাখবেন 0 বছরে 3টা কস্ট কখনোই আসবে না, এটা মাথায় রাখবেন। কি কি? ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অ্যামাউন্ট এবং এমসি, এই 3টা জিনিস 0 বছরে কখনো আসে না, কখনোই 0 বছরে আসবে না। আর যখন এবার 4 নম্বর 5 নম্বর কলামটা কি, টোটাল কস্ট, যদি আমাকে এই ডেপ্রিসিয়েশন ইন্টারেস্ট বা এমসি এগুলো যদি না আসে তাহলে টোটাল কস্ট দিতে হবে না। দেন কোন টোটাল কস্ট জানি আমরা, ওই 3টার যোগফলটাকে বলা হয় টোটাল কস্ট, ওই 3টা তথ্য যদি না থাকে টোটাল কস্ট তো ফাঁকা। এরপর ট্যাক্স সেভিং, ট্যাক্স তো এই টোটাল কস্টের উপরে কাটতে হয়, তো যদি টোটাল কস্ট না থাকে তাহলে আপনি ট্যাক্স সেভিং পাবেন, এটাও কিন্তু ফাঁকা। কারণ অঙ্কের মধ্যে কিন্তু কোনো টোটাল কস্ট নাই, মানে ট্যাক্স সেভিংটাও নাই। এনসিও সূত্র হলো 2 - 6, দেখেন 2-এ আছে কত, অ্যানুয়াল পেমেন্ট আমরা 2,55,521 পাইছি, 6-এ আমরা কিছু পাচ্ছি না, মানে ট্যাক্স সেভিং কলমটা কিছু পাচ্ছে না, তার মানে ওই মানটাই আমাকে এখানে ডিরেক্টলি বসে যাচ্ছে। পিভি ফ্যাক্টর, 0 বছরে কখনো আপনি পিভি ফ্যাক্টর বের করবেন না, আবার বলতেছি 0 বছরে কখনো পিভি ফ্যাক্টর বের করতে হয় না, এই 0 বছরে পিভি ফ্যাক্টরটা মুখস্থ ফিক্সড, সেটা কত, 1। তো এই জন্য কিন্তু ওখানে দেওয়া হয়েছে 0 বছরের পিভি ফ্যাক্টর অলওয়েজ কত হবে, 1 হবে, এটা সবসময় মাথায় রাখবেন। 0 বছরের পিভি ফ্যাক্টর অলওয়েজ 1। এরপরে আপনাকে কি বলা আছে, 10 নম্বর আছে 7 × 8, তার মানে ওই পিভি ফ্যাক্টরের সাথে আমাকে এনসিওটা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে গুণ করে একই সাথে আপনি যা গুণ করবেন সেটাই হচ্ছে। এই হচ্ছে 0 বছরের বের করার থিম। বলুন তো 0 বছর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সময় কিন্তু শর্ট। জিরো স্যার বছরে কোন তাহলে মানটা? 0 বছরে আপনার ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, টোটাল কস্ট আর ট্যাক্স সেভিং এটা সব সময়ের জন্যই, আর
কি জিরো হবে? কখনোই আসবে না, কখনোই আসবে না। 0 বছরে শুধু অ্যানুয়াল পেমেন্ট আসবে, তারপরে ডেপ্রিসিয়েশন আসবে না, ইন্টারেস্ট আর একটা মেইনটেনেন্স কস্ট। এমসি তো এখানে কলামটা দেই নাই, কিন্তু এমসি থাকলেও এখানে আসতো না। এই তিনটা জিনিস কখনোই আপনাকে কি 0 বছরে আসবে না। এই তিনটা জিনিস না আসলে তাহলে টোটাল কস্টও জিরো হয়ে যায়, আর ট্যাক্স সেভিংও তো হুম। জিরো হয়ে যায়। হ্যাঁ, যখন টোটাল কস্ট ওই তিনটা না থাকবে তখন টোটাল কস্ট হবে না, কারণ টোটাল কস্ট ওই তিনটার যোগফল, তাহলে ওটা হচ্ছে না। টোটাল কস্ট না দিলে ট্যাক্স সেভিংটা হচ্ছে না। আচ্ছা কোনো কোশ্চেন আছে আর? না ভাইয়া। স্যার, একটু এবার ফাস্টের থেকে দেখেন, দিবেন, স্ক্রিনশট দিব। স্ক্রিনশটটা এখন দিলে গেলে এটা বলতে পারবো না, এটা বুঝাই নেই। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা অ্যানুয়াল পেমেন্ট কিন্তু আমরা এই যে বলে দিলাম অ্যানুয়াল পেমেন্টের কথা। আমি কিন্তু এই যে লাস্ট বছর পঞ্চম বছরে কেন আসবে না সেটা কিন্তু বলে দিছি, যেহেতু অ্যাডভান্স দিছি তাহলে এখানে আসবে না। এখন ডেপ্রিসিয়েশন তো আপনি 0 বছরে দিচ্ছেন না, তার মানে বাকি পাঁচটা কিন্তু আপনাকে ডেপ্রিসিয়েশন আসবে। এই যে দেখেন, ডেপ্রিসিয়েশন কিন্তু আপনি যেহেতু 0 বছরে দেননি, তাহলে বাকি প্রত্যেকটা বছরে আপনাকে ডেপ্রিসিয়েশন দেওয়া হয়েছে। ইন্টারেস্ট অ্যামাউন্ট দেখেন, 0 বছরে দেননি, অনেকে বলতে পারে ভাই 0 বছরে দেই না ইন্টারেস্ট, তার মানে এখানে লাস্ট বছরে ইন্টারেস্ট আসবে। একটু খেয়াল করবেন, এই ইন্টারেস্ট অ্যামাউন্টটা কিন্তু আমরা এখান থেকে না, আমরা ওই যে স্টেপ 2 থেকে নিয়ে আসি। এইখান থেকে কিন্তু আমরা ইন্টারেস্টটা নিয়ে আসি। তো এইখানে ইন্টারেস্ট অ্যামাউন্টটা কয়টা বছরের ছিল দেখেন তো, এখানে 5 বছরের ছিল নাকি 4 বছরের ছিল? 4 বছর ছিল। 4 বছর। 1 2 3, তাহলে এইখানে ইন্টারেস্ট যদি 4 বছর হয়, তাহলে এখানে এইখানে আমার ইন্টারেস্টটা কয় বছর হবে? 4 বছর, সেটাই দেখেন এখানে বসানো হয়েছে। তার মানে এখানে পঞ্চম বছরের ইন্টারেস্টটা কখনোই আসবে না। এবার আমাকে টোটাল কস্ট করতে হবে, ট্যাক্স করতে হবে, এনসিও করতে হবে, পিবি ফ্যাক্টর করতে হবে, পিবিএফ এনসিও, এগুলো সব আগের নিয়ম অনুযায়ী। শুধু প্রবলেমটা এখানে যে 0 বছরে একটা প্রবলেম এখানে। আর অ্যানুয়াল পেমেন্ট কখনোই পঞ্চম বছরে আসে না, কারণ যেহেতু আমরা অ্যাডভান্স দিয়ে রাখছি। ডেপ্রিসিয়েশন যেহেতু আমি প্রথম বছরে দিচ্ছি না, তাহলে বাকি পাঁচটায় আমাকে আসতে হবে। ইন্টারেস্টটা কিন্তু আমরা ওই যে স্টেপ 2 থেকে নিয়ে আসি, তার মানে এখানে 2 তে যে কটা পাবো সেই কটা নিয়ে আসবো। এখন বাকি নিয়মগুলো আপনি দেখে দেখে করতে পারবেন, সব এন্ডিং এর মতো। শুধু এইটুকু ঝামেলা ছিল, সেই ঝামেলাটুকু বলে দিলাম। লিঙ্কটা একটু পরে কেটে যাবে, 1 মিনিটের মতো সময় আছে। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে বলতে পারেন, অঙ্কটা কিন্তু এখনো শেষ হয় না, এখন একটু বাকি আছে। তো যাই হোক, এবার আমি আর একটু কথা বলি, 1 মিনিট সময় আছে, কথা বলার দরকার ছিল, তো বলতে পারলাম না। আপনাদের পেমেন্টের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। যারা পেমেন্ট দিয়েছেন ধন্যবাদ, যারা দেননি তারা একটু দ্রুত দিয়ে দেবেন। আর একটা কথা বলি, আপনারা জানেন সামনের মাসে 1 তারিখে ঈদ। সো আপনাদের কাছে পেমেন্টটা নিয়েই কিন্তু আমাদের আসলে ঈদ করতে হয় বা আমাদের চলতে হয়। এখন আপনারা যদি সামনের মাসে যে পেমেন্ট করেন, সেক্ষেত্রে আসলে ঈদের ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। এই জন্য যদি আপনারা সামনের মাসের পেমেন্টটা এই মাসে একসাথে দিয়ে দিতেন, সেটা আমাদের জন্য খুবই ভালো, কারণ এটা আমাদের অফলাইনেও কাজ করা হচ্ছে এইভাবে। এই জন্য সবাইকে অনুরোধ থাকবে, সামনের মাসের যে পেমেন্টটা এপ্রিলের, ওই পেমেন্টটা আপনারা একটু এই মাসে দিয়ে দেবেন কাইন্ডলি। সেক্ষেত্রে আমাদের কিন্তু আসলে একটু ঈদটা বা আমরা একটু টাকা পয়সাগুলো ভালোভাবে পেতে পারি। কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, স্যার একটু তারপর আমি স্ক্রিনশট গুলো দেন। স্ক্রিনশটটা দিয়ে দিয়েছেন, সেটা গ্রুপে কাইন্ডলি দিয়ে দেন। গ্রুপে একটু কাইন্ডলি স্ক্রিনশটটা একটু দিয়ে দেন, কারণ লিঙ্ক কেটে যেতে পারে।